তাহলে অ্যামালগামেশন করতে গেলে আমাকে প্রথমেই জানা দরকার পিসি। ভাই পিসিটা কি জিনিস? আমি if you want to buy a company, if you want to buy a company, you have to pay something. तो जो दिया जाएगा बाइंग कंपनी को, उसको पीसी कहेगा। भाई पीसी যখন আমি হিসাব করতে যাব, আমার ওয়ান ওয়ে ইজ নেট অ্যাসেট মেথড। কি বললাম? নেট অ্যাসেট বেসিস। नेट एसेट बेसिस से আমি বলবো অ্যাসেটস টেকেন ওভার, অ্যাসেट्स टेकन ओवर जितना एसेट है वो टेक ओवर करेगा। कौन वैल्यू में आएगा? नहीं, अगर मार्जर मेथड होगा तो बुक वैल्यू, परचेज मेथड में ऐसा कोई रेस्ट्रिक्शंस नहीं है। हाँ, जिस वैल्यू में वो टेक ओवर करेगा, हो सकता कुछ डिफरेंट वैल्यू में हो सकता। এটাকে ऐड করলাম, लेस করবি কি लायबिलिटीज टेकन ओवर, लाइबिलिटीज टेकन ओवर होना चाहिए। अगर ऐसा कोई लाइबिलिटीज और नहीं दिया, ए कंपनी बी कंपनी के लेने का टाइम अगर ऐसा कोई लाइबिलिटीज हैज नॉट बीन टेकन ओवर बाय ए कंपनी तो नहीं आएगा इधर, ये माइनस कर दो। नेट जो होगा ये वाला पीसी, राइट। तो लगता है कि पीसी आ गया 10,10,000 टका पक्का। ये दिया जाएगा कैसे? इसको बोलेगा पेमेंट बेसिस। क्या कहेगा? पेमेंट बेसिस में क्या होगा? तो और बोलेगा कि ये जो रुपया क्या कैसे देगा। पेमेंट बेसिस में वो आदमी ऐसा क्वेश्चन में ऐसा बोल सकता कि तुमको 10,000 इक्विटी शेयर दिया जाएगा एट द रेट ऑफ 100 रुपीज। कितना आया? 10 लाख। हो सकता है कि तुमको 1,000 प्रेफरेंस शेयर्स दिया जाएगा, 1,000 प्रेफरेंस शेयर दिया जाएगा प्रेफरेंस शेयर्स एट द रेट ऑफ ₹10। तो 10,000 रुपया 10,00,000 होगा ना, 100 টাকা করে দেওয়া হলো। তাহলে इधर कितना आ गया? 1 लाख। क्वेश्चन হয়ে গেল। তাহলে भाई আমি দেবো তো ওকে 10 लाख 10,000, बट इधर तो 11 लाख आ गया। कितना आ गया बोल? 11 लाख। तो ये जो ज्यादा दिया ना, इट इज मीन फॉर गुडविल। अगर पेमेंट इज मोर देन नेट एसेट, राइट, इट इज नथिंग बट योर गुडविल। আমি বললাম দিচ্ছি বেশি পাচ্ছি কম, इसको কি বললাম? দিচ্ছি বেশি পাচ্ছি কম। ব্যাপারটা কিরকম করি? মনে কর আমার কাছে একই টাইটান ঘড়ি আছে, তো টাইটান ঘড়ির জন্য আমাকে 11,000 টাকা দাম দিতে হচ্ছে। ওই ঘড়িটাই টাইমেক্স কোম্পানির, তো 6,000 টাকা দামে পাওয়া যাবে। ওই ঘড়িটা একটা অমুক কোম্পানির, তো 2,000 টাকা পাওয়া যাবে। তাহলে কি হয়ে গেল যে আমি দিচ্ছি বেশি বাট নেট অ্যাসেট বেসিসে আমি কম পাচ্ছি, তাহলে ইট ইজ মিন ফর গুডউইলের জন্য দিয়েছি। अगर इसका ये नेगेटिव हुआ तो कैपिटल रिजर्व, মানে এটা এরকম হয়ে গেলে ক্যাপিটাল রিজার্ভ হয়ে যাবে, রাইট। এই গেল পিসি কনসেপশন। अगर পিসি মিল গিয়া তাহলে অঙ্ক কি করে করব সেটা দেখব আন্ডার মার্জার মেথড। ফার্স্টে কি হচ্ছে? আমরা নোটটাকে মুখস্থ করব আন্ডার মার্জার মেথডে, তারপরে আমরা পারচেজ মেথডও করব। বই তো ভাই দুটো কোম্পানি পেলাম। একটা কোম্পানিকে আমরা বলি যে পারচেজিং কোম্পানি, বুকস কত জনের হবে? একটাকে বলি পারচেজিং কোম্পানি, আরটাকে বলবো ভেন্ডার কোম্পানি। একটা কোম্পানি কি বললাম? আমরা এখন পারচেজিং কোম্পানির বইতে ইন দ্য নেচার অফ মার্জার, ইন দ্য নেচার অফ পারচেজ, ইন দ্য নেচার অফ মার্জারে কি জার্নাল হবে আর পারচেজে কি জার্নাল হবে, অলমোস্ট সেম জার্নাল, লিটল বিট ডিফারেন্স। হ্যাঁ, এটা দেখবো। এই জার্নাল করার পরে মেবি আমাকে বলতে পারে যে তুমি এই যে মার্জড ব্যালেন্স শিট যেটা হলো এ কোম্পানি প্লাস বি কোম্পানি মিলিয়ে যে ব্যালেন্স শিটটা হলো সেই ব্যালেন্স শিটটা বানিয়ে দাও। তাহলে জার্নাল হতে পারে, আর কি হতে পারে? নিউ ব্যালেন্স শিট হতে পারে। এক্সামে এর বাইরে কিছু আসবে না, রাইট, যদি বাইং কোম্পানি থাকে, পারচেজিং কোম্পানি। আর ভেন্ডার কোম্পানি কি হয় সেটা পরে বলছি, সেটা আমাদের আলাদা ভিডিও আছে, এটা আলাদা, ঠিক আছে। আর পারচেজিং কোম্পানির ভিডিও অঙ্কের আকারে আছে। আজকে শুধু নোটটা করবো আমরা। একদম প্রথমে কি নোট দেখা যাচ্ছে, দেখা যাক বল কি লেখা আছে এটা? ফর পারচেজ কনসিডারেশন পেয়েবল, মানে হচ্ছে আমি যখন একটা পারচেজ কনসিডারেশন ডিউ করব, কি বললাম? পারচেজ কনসিডারেশন ডিউ করলাম, তখন লিখলাম বিজনেস পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু লিকুইডেটর অফ ট্রান্সফারার কোম্পানি। ধরা যাক ট্রান্সফারার কোম্পানি মানে হচ্ছে ওয়াই,
তাহলে আমার কার বই করছি, এটা পারচেজিং কোম্পানি বইতে জার্নালটা করছি। ক্লিয়ার? আমি জুম করছি না, তোরা দেখার সময় জুম করে নিবি। তাহলে ইন দ্য পারচেজিং কোম্পানি মার্জার ইন মেথড, এর আরেকটা নাম আছে পুলিং অফ ইন্টারেস্ট মেথড। কি নাম দিলাম? মার্জার মেথড কখন হয় জানি নিশ্চয়ই আমরা, 5টা শর্তের 5 কন্ডিশনস এর মধ্যে ইফ উই ক্যান স্যাটিসফাই অল দিস 5 conditions, it is going to be in the nature of merger. Fine. Now question is there, first journal is there, when purchase consideration, you have to calculate that purchase consideration first, and then if that purchase consideration is due to be payable, to be paid, that is তোমার জার্নাল কলাম কি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু লিকুইডেটর, রাইট? আমরা যখনই কিছু পারচেজ করি তখন পারচেজ ডেবিটই করি, তাহলে এই পারচেজটার নাম হলো বিজনেস পারচেজ। তো জার্নাল কি হলো? বিজনেস পারচেজ ডেবিট টু লিকুইডেটর অফ দ্যাট ডেট কোম্পানি। ডেট কোম্পানি, যে কোম্পানিটা মরে যাচ্ছে তার লিকুইডেটরকে আমি 2 করে দিলাম, ক্রেডিট করে দিলাম। বল জার্নাল বল। business purchase account liquidator of debt account liquidator of transferor company। ওকে, কারো কোনো অসুবিধা নেই এটা? না স্যার। ভাই এই কোম্পানিকে তো মেরে দেওয়ার জন্য বললাম যে তোমাকে আমি একটা ডিউ জার্নাল করলাম, এটা আমরা একটা ডিউ জার্নাল করলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওই কোম্পানির কাছ থেকে আমি কি কোনো অ্যাসেট নিচ্ছি না নিচ্ছি না? ইয়েস, আমি অ্যাসেটও নিচ্ছি, রাইট? যা যা আমি অ্যাসেট লাইবিলিটিস নিচ্ছি সেগুলোকে লিখবো এখানে। বলো, 1 নম্বর হচ্ছে অ্যাসেটস, একটা নয়, কি লিখেছি? অ্যাসেট না অ্যাসেটস? তাহলে এখানে মেবি বিল্ডিং, মেবি ফার্নিচার, হোয়াট এভার মেবি দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি এটসেট্রা, হোয়াট আর দেয়ার, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট। ফাইন। টু অল দ্য লাইবিলিটিস, যতগুলো লাইবিলিটি আছে, যেগুলো টেক ওভার করছে, যেগুলো টেক ওভার করছে, টেক ওভার না করলে কি নেবো? না স্যার। মার্জার মেথডে সবই টেক ওভার করতে হবে। মার্জার মেথডে বাট লেখার সময় আমি বললাম যে টেক ওভার গুলো নিচ্ছি, আলটিমেটলি সবগুলো নেবে। এছাড়া ওদের ডিবেঞ্চার আছে, কোনো না কোনো ব্যাডেড প্রভিশনস আছে, ওদের কোনো পিএল ক্রেডিট আছে, রাইট? তো রিজার্ভস আছে, এইগুলোকে সব, হ্যাঁ এইগুলোকে সব আমি ক্রেডিট করলাম, রাইট? আবার বলি, আমার কাছে মেবি একটা পেন্সিল দেবে, ওই পেন্সিল আছে কাগজে? হ্যাঁ, নেই আছে। তা ধরা যাক আমাদের আমাদের এখানে যেটা ইয়ে হয়েছিল, সেখানে আমার ধর এখানে আমার পেন্সিল পাতে, ধর এখানে আমার কত টাকা হয়েছিল? 10,10,10,000 টাকা, 11 লাখ টাকা ছেড়ে দে, হ্যাঁ 11 লাখ টাকা আমার কাছে পিসি হয়েছে, রাইট? তাহলে এইখানে এই যে বিজনেস পারচেজ ডেবিট হয়েছিল, এখানে 11 লাখ টাকা আছে, তো তাহলে নিশ্চয়ই এখানে বিজনেস পারচেজে 11 লাখ টাকা আছে, ক্রেডিট হবে, এটা বোঝার চেষ্টা কর। আর এই ডেবিট থেকে এই ক্রেডিট মাইনাস করে 11 লাখ টাকা হবে, মানে মেবি এখানে হয়ে গেল, এখানে ছিল 21 লাখ টাকা, রাইট? ক্লিয়ার? আর এইগুলো মেলালে হয়েছিল 10 লাখ টাকা, রিজার্ভ পর্যন্ত মেলালে এনি হাউ 10 লাখ হয়েছিল। তাহলে এখানে কত থাকবে? এই হলো জার্নাল। আমি এটা করছি না, আর এটা কম্বাইন করলে কি করব সেটা আমি এই নোটের আকারে দেখছি না। ঠিক আছে বাবা, এই বিজনেসটা এরকম করবো আমরা। পরের জার্নাল আমি বললাম 11 লাখ টাকা দেবো, কি বললাম? 11 লাখ টাকা দিতে গেলে আমি কিভাবে দেবো সেটা নিয়ে কোশ্চেন আছে। আমি বলেছি অলমোস্ট অল ইন শেয়ারসে দিতে হবে, অনলি ফ্র্যাকশনাল কেসে ব্যাংক হতে পারে। আমাদের এক্সাম্পলে এই 11 লাখ টাকা এখানে 11 লাখ টাকা এখানে আমি কি করলাম? ডেবিট করলাম। শেয়ার ক্যাপিটাল দিলাম 10 লাখ টাকা, হ্যাঁ, আর সিকিউরিটি প্রিমিয়াম দিলাম মেবি 1 লাখ টাকা, হতে পারে। যেটা ওখানে প্রেফারেন্স শেয়ার দেখিয়েছি না, ওটা সিকিউরিটি প্রিমিয়াম করে দিলাম 10% করে, আর ব্যাংকে কিছু দিলাম না, চলতে পারে তো। এই দুটো জানার বুঝতে গেলে কোনো কষ্টই হলো না, 3টে জানার। কারো কোনো অসুবিধে? বল, একদম প্রথমে কি করলাম? বিজনেস পারচেজ টু লিটার অফ ট্রান্সফার, রাইট? পরে বিজনেস পারচেজকে ক্রেডিট করব, আর অ্যাসেটস আর লাইবিলিটিসকে ডেবিট, অ্যাসেটকে ডেবিট করে লাইবিলিটিস ক্রেডিট করব। আর লাইবিলিটিসগুলোর মধ্যে কি কি থাকবে না? অল লাইবিলিটিস যেটা ব্যালেন্স শিটে দেখানো সবগুলো, এক্সেপ্টিং শেয়ার ক্যাপিটাল, এক্সেপ্টিং শেয়ার ক্যাপিটাল। পরেটা যাচ্ছি আমরা। পরে জানলাম যে ভাই এই যে লিকুইডিটর অফ ট্রান্সফার কোম্পানিটা ডেবিট করেছিলাম, ক্রেডিট করেছিলাম, তো কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম। এখন इसको हम डेबिट करेगा, ডেবিট করে দেবো। খুব ভালো, এই জায়গাটা যাচ্ছি না আমরা। লিকুইডিটরকে ডেবিট করে দিলাম, সরি করে দিয়ে কি করলাম? শেয়ার ক্যাপিটাল আমি ওকে যা যা দিলাম সেটা দিলাম।
এবার আমার কাছে লিকুইডেশন এক্সপেন্সেস পে করতে হবে। যে কোম্পানি মরে যাচ্ছে তার মেডিসিন খরচা কে দেবে? যে যে কিনেছে সে দেবে। হ্যাঁ। তার যে ওষুধ ইঞ্জেকশন স্যালাইন লেগেছে তাকে সেটা কে দেবে? সে যে দিল সেটা তার পিএর অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করে জার্নাল করবে। এটা একটা পিকুলিয়ার টাইপ অফ জার্নাল। তুই হয়তো কোনো এক্সপেন্সেস ডেবিট করতিস, হ্যাঁ, লিকুইডেশন এক্সপেন্সেস, কিন্তু জার্নালটা বলা আছে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। আমি জানি না এরকম জার্নালটা কেন কিভাবে করলো, কারণ পিএল এ কখনো টু ব্যাংক বলে কোনো জার্নাল হয় না। স্টিল আমার সিস্টেমে বলছে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করবে, রাইট? নতুন কোম্পানি তৈরি করতে গেলে ফরমেশন এক্সপেন্স হবে, আর ফরমেশন এক্সপেন্সের জন্য তোমাকে প্রিলিমিনারি এক্সপেন্স ডেবিট টু ব্যাংক করবে। কারণ এখানে এই যে পিএল ডেবিট টু ব্যাংক করবে না, এটা যেখানে অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড 14 ডিসকাশন করা আছে, সেখানেও ওরা করেছে কি পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক দেখিয়েছে। ওই জন্য আমার যুক্তিতে আসবে না আসবে ভেবে লাভ নেই, তুমি সেটা করে দিয়ে আসবে, রাইট? তাহলে বললাম কি, লিকুইডেশন এক্সপেন্সেস পেড বাই দি ভেন্ডার বাই দি বাইং কোম্পানি। জার্নাল কি লিখবো? পিএল ডেবিট টু ব্যাংক, স্পেশাল জার্নাল বলে যাও। লিকুইডেশন রিয়ালাইজেশন এক্সপেন্সেস পিএল ডেবিট টু ব্যাংক, রিয়ালাইজেশন এক্সপেন্সেস পিএল ডেবিট টু ব্যাংক। পাক্কা প্রিলিমিনারি এক্সপেন্সেস খরচা করছি নতুন কোম্পানি তৈরি করতে গেলে প্রিলিমিনারি এক্সপেন্সেস ব্যাংক, এটা নিয়ে কোনো কথা হবে না। এবার এটা এক্সট্রা জার্নাল এটা করেছে, তাই আমার পুরোনো কোম্পানিতে ডিবেঞ্চার আছে, ওই কোম্পানির ডিবেঞ্চারকে আমি নেবো, আর এই নিয়ে এটাকে ডেবিট করে দিয়েছিলাম, ক্রেডিট করে, সরি ক্রেডিট বলছি, ওদের ডিবেঞ্চারটা নেওয়ার সময় ক্রেডিট করেছি লাইব্রেরি বলে। এই ডিবেঞ্চার যে লাইব্রেরি ডিবেঞ্চারটা যেখানে করেছি, সেই ডিবেঞ্চারকে তুমি, যে কোম্পানি উঠে গেল সেই ডিবেঞ্চারটা আমি নিয়ে রেখে কি করব? আমার ব্যালেন্স শিটে ঢুকে যাচ্ছে তো এটা গিয়ে। আবার বল, ক্রেডিটে করেছি মানে আমার ব্যালেন্স শিটে ঢুকে যাচ্ছে, তাহলে এটাকে আমি ক্রেডিট অবস্থায় হোল্ড করছি। এটাকে তুমি এখন কি করবে? যদি এখানে ডিবেঞ্চার ঢোকে তবেই করবি। এমন একটা অঙ্ক, হ্যাঁ এমন একটা অঙ্ক বেরিয়ে যেখানে কোনো ডিবেঞ্চারই নেই, তখন এটা করতে হবে না। তাহলে ডিবেঞ্চারটা যেটা আমার কাছে এখানে ডেবিটে ছিল, ধর ডেবিটে এখানে 2 লাখ টাকা ছিল, তুমি এই 2 লাখ টাকা দিয়ে এখানে ডেবিট করবে। এইভাবে বললে কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? না বুঝতে পারলে বলবি। এই ডিবেঞ্চারের বদলে এই ডিবেঞ্চারটাকে বদলে নতুন একটা ডিবেঞ্চার ইস্যু করবো, এবং সেখানে একটা হতে পারে যে ডিবেঞ্চারটা ডিসকাউন্টে, ওর ডিসকাউন্ট ছিল, ওকে, তা ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারকে ডেবিট করে দেবে, টু নতুন ডিবেঞ্চারকে ক্রেডিট করে দেবে। ডিবেঞ্চারটা যেটা ইস্যু করছো সেটা যদি 100 টাকার জিনিস 110-এ হয়, তাহলে প্রিমিয়ামটা ক্রেডিট হবে, রাইট? টু ব্যাংক ই পেড দরকার লাগে না। আবার বলি, এই জায়গাটা ক্লিয়ার করে বলি। ধর আমার কাছে ডিবেঞ্চার ছিল, আমার ওল্ড ডিবেঞ্চার, এটা হ্যাঁ ওল্ড কোম্পানির ডিবেঞ্চার, ওই জন্য নাম দিলাম ওল্ড ডিবেঞ্চার, ছিল আমার 2 লাখ টাকা, রাইট? আমার কাছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার ইফ এনি অন দ্য ইস্যু অফ ডিবেঞ্চার ইন দ্য পারচেজিং কোম্পানি, যদি কোনোভাবে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার বলে ডেবিটে থাকতো তাহলে করতে, নাহলে করতে না। এটা নর্মালি ওল্ড ব্যালেন্স শিটে, পুরোনো ব্যালেন্স শিটে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার থাকলে তখনই তুমি এটাকে ডেবিট করবে, নাহলে করবে না। নেই, আমরা মনে করলাম কি নেই, থাকবে না পরীক্ষাতে, রাইট? নিয়ে তাহলে আমি এখন নতুন ডিবেঞ্চার দিয়ে দেবো। তাহলে ওল্ড ডিবেঞ্চার টু নতুন নিউ ডিবেঞ্চার, এটাই মেন জার্নাল, রাইট? এখন ওল্ড ডিবেঞ্চার টু নিউ ডিবেঞ্চারের জন্য মেবি আমি নতুন করে ডিবেঞ্চার ইস্যু করলাম, মেবি 1,80,000 টাকার, রাইট? আর বললাম আমি, শোনো, ডিবেঞ্চারটা ইস্যু করেছিলাম প্রিমিয়ামে, সেখানে সিকিউরিটি প্রিমিয়াম ছিল 20,000 টাকা। এটা মেন জার্নাল এটা। তাহলে এই জার্নাল শিখতে প্রায় কোনো কষ্টই হয়নি, কারণ আমার রিপিট করা দরকার নেই তো। পিএল ডেবিট টু ব্যাংক, প্রিলিমিনারি রিয়ালাইজেশন এক্সপেন্সেস, পিএল এক্সপেন্সের জন্য টু ব্যাংক, প্রিলিমিনারি ডেবিট টু ব্যাংক, ডিবেঞ্চারকে বদলে ডিবেঞ্চার, তো ওল্ড ডিবেঞ্চার টু নিউ ডিবেঞ্চার, 20 মে নিচের দিকে ব্যালেন্স আছে, সিকিউরিটি প্রিমিয়াম দেখে দাও, আর যদি ডিসকাউন্ট অন ডিবেঞ্চার ব্যালেন্স শিটে থাকে তখন তুমি ডেবিট করে, নাহলে করবে না। এটুকু বোঝা গেছে? এখন এটা যদি গেল কি মেথড বললাম, মার্জার মেথড, তাহলে পারচেজ মেথডের জার্নালগুলো দেখা যাক, অলমোস্ট সেম জার্নাল। ফার্স্ট জার্নালটা পড়তে হলো না, বিজনেস পারচেজ টু লিকুইডেটর, সেকেন্ড জার্নালটাও পড়তে হলো না, রাইট? সেকেন্ড জার্নালটাও পড়তে হলো না। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টেকেন ওভার, রাইট? আর টু লাইবিলিটিস, আর এখানে বিজনেস পারচেজ ডেবিট সেটাকে ক্রেডিট করে দেবো, রাইট? এটা আমরা করছি না আমাদের পদ্ধতিতে, আজকের ক্লাসের মধ্যে সেটা করে দেখছি না। এবার লিকুইডিটারটা এখানে ক্রেডিট ছিল বলে এখানে ডেবিট করে দেবো, ওর বদলে ওকে যা যা দিলাম সেটা দিলাম। যদি কিছু দিয়েছি শেয়ার ক্যাপিটাল প্রিমিয়াম তো দিলাম,
বাট এখানে ইউ ক্যান গিভ আনাদার থিংস। ওই জন্য এখানে 2 ডিবেঞ্চার দিয়েছে, ইচ্ছা করলে 2 আরো কিছু দেবে, একটা করে আংটি দিল সব শেয়ার হোল্ডারকে, তো তবে এখানে 2 আংটি লিখে দেবো, যা দেবে, কারণ বলা যায় না, আমি লিকুইডেটরকে যা খুশি দিতে পারি এখানে, রাইট? রিয়েলাইজেশন এক্সপেন্সেস ওখানে যেটা পিএল ডেবিট টু ব্যাংক হয়েছিল, এখন এখানে হবে গুডউইল ডেবিট টু ব্যাংক। কি হলো বলো? আবার বল, রিয়েলাইজেশন এক্সপেন্সেস গুডউইল ডেবিট টু ব্যাংক। পিএল এক্সপেন্সেস ওখানে যা ছিল এখানে তাই হবে, রাইট? এখানে যেটা বাড়তি হবে সেটা হচ্ছে যদি পুরোনো কোম্পানিতে কোনো একটা স্ট্যাটুটরি রিজার্ভ থাকে। কি রিজার্ভ বললাম? স্ট্যাটুটরি রিজার্ভ। আইনের জন্য কিছু রিজার্ভ তৈরি করতে হয়। যেমন ধর টি এস্টেট ডেভেলপমেন্ট ফান্ড, যারা যেখানে চা গাছ বাগান করা হয় না, সেই চা বাগান যদি কেউ মনে করে যে চা বাগানের গাছগুলো দীর্ঘদিন পাতায় তোলা হচ্ছে, তাহলে গাছ তো নষ্ট হয়ে যাবে না। ওই জন্য সরকার বলেছে তোমার যে লাভটা হচ্ছে তার এত% টাকা তোমাকে সাইড করে রাখতে হবে, ফান্ডে রাখতে হবে। তাহলে এবার আমি যদি চা কিনি না, আমি কি কিনবো? চা কিনবো? মারবো না, চা তো স্টেশনে পাওয়া যায় কিনতে। শোন, চা বাগান কিনে ফেলেছি, তাহলে আমাকে ওই রিজার্ভটা পর্যন্ত তোমায় ক্যারি করতে হবে, কারণ রিজার্ভটা যদি খেয়ে ফেলে না, যে বিক্রি করলো সে ওটাকে নিজে খেয়ে ফেললো, ওসব বললে হবে না। তাহলে চা কোম্পানি নষ্ট হয়ে যাবে এবং ওখানকার প্রচুর লোক কাজ হারাবে। এসব কারণের জন্য সরকার বললো যে এই মেথডে তোমাকে স্ট্যাটুটরি রিজার্ভকে তোমাকে কি করতে হবে, এটা বলবো এতখানি গল্প করার পরে। তাহলে তোমার রিজার্ভটা আমার কাছে এলো, মানে রিজার্ভটা ক্রেডিট হয়ে এলো, তাহলে এটাকে টি এস্টেট ডেভেলপমেন্ট রিজার্ভ বলে লিখলাম। এর এখানে লেখা আছে স্ট্যাটুটরি রিজার্ভ, এনি নাম, সেটা কি নাম হতে পারে জানি না। অয়েল এক্সপ্রেশন কোম্পানিগুলো এরকম ফান্ড বানাতে হয়, হ্যাঁ। আর অ্যামালগামে এর অ্যাসেট দরকার না, এটা লাইবিলিটি আমি যখন নিলাম নতুন ব্যালেন্স শিটে, আমার কি দরকার বলো? আমার কি দরকার তাড়াতাড়ি করে বল। একটা ইউনিট এন্ড অ্যাসেট না, একটা অ্যাসেট লাগেগা। তো এই অ্যাসেটটা নতুন করে ক্রিয়েট করা হলো ফর দ্য টেম্পোরারি অ্যাসেট। কি অ্যাসেট? তো ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য টেম্পোরারি অ্যাসেট অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্ট্যাটুটরি রিজার্ভ। ওকে, যতক্ষণ ধরে আলোচনা করছি ইচ্ছা করলে হাতের ইতিতে যেতে পারতাম, মানে লং টাইম ডিসকাস করছি আমি। আবার বলো কি লিখলাম? অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, ডোন্ট ফরগেট ইট। আবার বলি, ওদের রিজার্ভটাকে আমি ক্রেডিট করে নিলাম, তার জন্য আমাকে একটা নিউ অ্যাসেট টেম্পোরারি বানানো হলো। দেখো এরা কি বললো, the amalgamation adjustment account is to be shown as miscellaneous expenditure on the asset side when the maintenance of the reserve is no longer necessary। ওর ওই এই রিজার্ভটা 5 বছর ভ্যালিড থাকে, তাহলে 5 বছর ক্যারি করবো, তারপরে এটাকে আমি আবার রিভার্স জার্নাল করে উড়িয়ে দেবো। বাট এখন তুমি নেওয়ার সময় তোমাকে জার্নালটা করতে হবে। এই হলো জার্নাল পার্ট অফ amalgamation under merger method and under purchase method. Okay.